আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাহিদ, নীলফামারী মেডিকেল কলেজ। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। তো পড়াশোনা শুরু করার আগে আমি তোমাদের সাথে কিছু কথা বলি, সেটা হচ্ছে যেহেতু এটা আমাদের মেডিকেল প্রিপারেশন, ঠিক আছে। সো আমাদের এই মেডিকেল প্রিপারেশনকে ঘিরে অনেকগুলো কোশ্চিন থাকে। তো যেহেতু আজকে আমার প্রথম ক্লাস তোমাদের সাথে, তাই আমি কিছু টপিক তোমাদের সাথে শেয়ার করব, যেটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ দেখা যায় যে অনেক সময় অ্যাডমিশন টেস্টে তোমরা অনেক মিসগাইড হও, বা দেখা যাচ্ছে যে তোমরা হয়তোবা বুঝতে পারতেছো যে কোন থিমগুলো কখন জানা প্রয়োজন বা কীভাবে কী করা লাগে। তোমরা ঠিক অ্যাডমিশনে 3-4 মাস আগে গিয়ে লাগতেছো, যেটা ওই সময় গিয়ে আর কুলানো যায় না, ঠিক আছে। তো আমাদের প্রথমত আমরা যদি যে কোনো সাবজেক্টের কথা যদি চিন্তা করি, হ্যাঁ, তো প্রথমত আমাদের দেখা উচিত যে আসলে মেডিকেল প্রিপারেশনটা কীভাবে নিতে হবে। হ্যাঁ, তো আমাদের এটার মধ্যে একটা সবথেকে খুব ভুল ধারণা থাকে যে বাসায় গার্ডিয়ানরা হোক বা খুব সিনিয়ররা হোক, অনেকে মিসগাইড করে এভাবে যে মেডিকেলে পড়তে যাচ্ছ, বইয়ের লাইন টু লাইন লাগবে, বইয়ের লাইন টু লাইন পড়ো। এত মোটা মোটা বই, আমাদের প্রথমেই মানে এখানেই অনীহা যে লাইন টু লাইন পড়া লাগে, সারাদিন পড়া লাগে, এই বিষয়গুলো নিয়ে, ঠিক আছে। তো আমরা দেখো যে এখানে একটা আমি কথা লিখছি, আমি যে সব লাইন পড়া লাগে না, কোশ্চিনও আসে না। আমি অধ্যায়ের নাম লেখার আগে তোমাদের এই লাইনটুকু দেখালাম, কারণ কি, যে দেখো সবার উপরে ওটা লিখছি যে আমাদের একটা ভুল ধারণা থাকে যে মেডিকেল অ্যাডমিশন মানে বইয়ের সবগুলো লাইন খুঁটে নেটে পড়ে যাও, খুঁটে খুঁটে পড়ে যাও, দাগাও, হাইলাইট করো। হ্যাঁ, মানে এটা নিয়ে অনেক ট্রোল হয়, বা এটা নিয়ে আমাদের অনেক ভুল ধারণা থাকে যারা খুব বেশি পড়ালে, কিন্তু অনেস্টলি বলতে গেলে আসলে সেরকম কিছু নয়। হ্যাঁ, একটা পর্যায়ে আমরা তারপরও দেখি যে না, নিজে নিজে লাইন টু লাইন পড়ি বা ঘাঁটি। কেন পড়ি? যে ওখান থেকে জাস্ট কোনটা এমসিকিউ সেটা পিক করার জন্য। বাট অ্যাকচুয়ালি সব লাইন থেকে এমসিকিউ আসা সম্ভব না, তোমরা সেটা ভালো করেই জানো। তো আমার দায়িত্ব বা আমাদের দায়িত্ব থাকবে এগুলো, যে আসলে কোন কোন টপিকগুলো পড়া উচিত এবং কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন বিগত বছর আসছে, যেটা ইম্পর্টেন্ট সেটা সবার কাছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটা অধ্যায়ের যেই টপিকটুকু আমার কাছে ইম্পর্টেন্ট, তুমি জানো যে ওটাও তোমার কাছে ইম্পর্টেন্ট, হয়তো 2-1 জায়গায় একটু ভুল হয়ে থাকে। তো আমাদের কাজ থাকবে যে তোমাদের সেই ইম্পর্টেন্ট টপিকগুলো তুলে ধরা, এবং বিগত বছরে, বিশেষ করে বিগত বছর যে কোশ্চেনগুলো আছে সেগুলো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাই মেডিকেল তো আমাদের বিগত বছরের কোশ্চেনগুলো সেরকম করে আসে না। হ্যাঁ, এটা সত্য যে বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে ওগুলো রিপিট খুবই কম হয়, ভার্সিটিতে বেশি হয়। কিন্তু ওই কোশ্চেনগুলো যে টপিকগুলোতে আছে, ওই টপিকগুলো থেকে বারবার কোশ্চেন আসে, ঠিক আছে। এই যে আমি এখানে যে টপিকগুলো লিখছি, তোমরা একটু লক্ষ্য করবা যে সব কোশ্চেন, এই অধ্যায়ের সব কোশ্চেন এই টপিকগুলোর উপর ভিত্তি করেই, হয়তো সেম কোশ্চেন না, আলাদা কোশ্চেন আসছে, হ্যাঁ, কিন্তু এই টপিকগুলো। সো আমাদের হচ্ছে এই টপিক ধরে ধরে পড়া, ঠিক আছে, টপিক ধরে ধরে পড়া। আর আমি এই জন্য এখানে লিখছি, দেখো, ফাইন্ড আউট দ্য ইম্পর্টেন্ট টপিকস। তো এই টপিকসগুলো তোমরা তো খুঁজতে পারবে না, ঠিক আছে। ব্যাচমেটরা কখনো তোমাকে গাইড করতে পারবে না, ওই লেভেলটা যারা ক্রস করে আসছে তারাই। ওকে, তো আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাসের মধ্যে ব্যাক করি। তো গুণগত রসায়নে আমি যে টপিকগুলো লিখছি, এই টপিকগুলো সম্পর্কিত যেগুলো কোশ্চিন আসছে এগুলো আমি ক্লাসের শেষের দিকে আলোচনা করবো। প্রথমত আমাদের হচ্ছে জানা লাগবে যে এই অধ্যায়ের একটা সারসংক্ষেপ আকারে। হ্যাঁ, তো আশা করি তোমরা সবাই বুঝবা, আর অবশ্যই তোমরা আমার ক্লাসে বই নিয়ে বসবা, ঠিক আছে। কারণ যে কোনো অ্যাডমিশন প্রিপারেশন বা যে কোনো কিছুতে অবশ্যই বইটা বেশি প্রাধান্য দেওয়া হয়। আর মেডিকেল মানে তো বুঝতে পারছো, কোনো গাইড বা কোনো কিছু, তুমি বই পড়ে যাও, তোমার জন্য ক্লিয়ার। ওকে, তো প্রথমত হচ্ছে আমাদের এই বইগুলো থেকে আমাদের কী কী জানা উচিত, কোন কোন টপিক পড়া উচিত সেগুলো জানা লাগবে। তো নর্মালি আমাদের দেখা যায় কি কেমিস্ট্রি ক্ষেত্রে হাজারিন স্যারের বই পড়লেই হয়ে যায়, ঠিক আছে। তবে কেউ কেউ সঞ্জিত কুমার ঘোষ স্যারের বই ওটার সাথে পড়তে পারে, তবে তোমাকে মেনলি হাজারিন স্যারের যে বই আছে সেটা অবশ্যই পড়া লাগবে। তো আমার ক্লাসে অবশ্যই তোমরা সাথে বই নিয়ে বসবা, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমত যে আমরা অধ্যায়ের যে আলোচনার বিষয়গুলো সেগুলো টপিক বই সিরিয়ালি যাব, ঠিক আছে। আমি চাইলেই তোমাদের মনে করো যে না এই টপিক যেতে পারি, কিন্তু আমি তোমাদের সাথে বইয়ের সাথে তাল মিলাই যেতে চাই, যেন তোমরা সেই টপিকটুকু সহজে বুঝতে পারো। ওকে, আচ্ছা, তো আমাদের প্রথমতই দেখো গুণগত রসায়নের মেইন যে আলোচনা শুরুতেই দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন পরমাণু মডেলগুলো, ঠিক আছে। তো পরমাণু মডেল দেখো, রাদারফোর্ড পরমাণু মডেল, দেন তোমার হচ্ছে বর পরমাণু মডেল, হ্যাঁ, তারপর কোয়ান্টাম মেকানিক্স, এই টপিকগুলোর উপর ভিত্তি করে। তো আমাদের এখান থেকে প্রশ্ন সাধারণত দেখা যায় যে কয়েক বছর ধরে আসে, ঠিক আছে, যে আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে এখানে যে ইম্পর্টেন্ট আমাদের যে পরমাণু মডেল আমি লিখছি, ঠিক আছে। তো এই পরমাণু মডেল আমাদের প্রথমেই জানা লাগবে যে রাদারফোর্ড পরমাণু মডেল, বর পরমাণু মডেল, এখান থেকে যে ইম্পর্টেন্ট লাইনগুলো সেগুলো খুঁজে বের করা। হ্যাঁ, তো আমরা জানি যে রাদারফোর্ড পরমাণু মডেলকে সোলার সিস্টেমের মডেল বলা হয়, এটা সবাই জানে। বোর পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে, রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা আছে। এই যে পরমাণু মডেল এবং মডেল যে সীমাবদ্ধতাগুলো, এগুলো তোমাকে ভালো মতো বোঝায় মুখস্থ করা লাগবে। সো এই টপিকগুলো নিয়ে আসলে আলোচনার সেরকম করার কিছু নাই, তোমরা এখান থেকে যে টপিকগুলো আমি বলতেছি অবশ্যই দাগায় নিবা। ওকে,
আচ্ছা, তো যে আমাদের যে বিভিন্ন পরমাণু যে মডেলগুলো আছে, পরমাণু মডেলের সিদ্ধান্ত যেগুলো দেওয়া আছে, হ্যাঁ, প্রস্তাবনা এবং প্রত্যেকটারই সীমাবদ্ধতা যেগুলো আছে, হ্যাঁ, তো এই সীমাবদ্ধতাগুলো ভালো মতো জানা লাগবে। তো বড় পরমাণু মডেলের ক্ষেত্রে একটু দেখো যে প্রস্তাবনাগুলোকে আমরা 3টা পয়েন্টে ভাগ করতে পারি। পয়েন্টগুলো কি কি? যে ইলেকট্রনিক স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা, দেন আমাদের হচ্ছে ইলেকট্রনিক কৌণিক ভরবেগের ধারণা, একটা হচ্ছে তোমার শোষণ বিকিরণ, শক্তি শোষণ বিকিরণ এবং বর্ণালী সম্পর্কে। তো সেকেন্ড যে আমি পয়েন্টটা বললাম সেটা হচ্ছে ইলেকট্রনিক কৌণিক ভরবেগের ধারণা। তো এই কৌণিক কথাটা তোমরা অবশ্যই বইয়ের মধ্যে গোল করে রাখো, কারণ মেডিকেলের ক্ষেত্রে দেখা যায় যে যেই জায়গায় 3টা বৈশিষ্ট্য, 3টা পয়েন্ট, 3টা উদাহরণ, এই জায়গা থেকে কোশ্চেনগুলো একটু বেশি আসে। কারণ কি, তোমরা জানো যে ম্যাক্সিমাম কোশ্চেন দেখলে দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন এরকম আসে যে নিচের কোনটি সম্ভব নয়, নিচের হয়তো দিল যে নিচের কোনটি বড় পরমাণু মডেলের প্রস্তাবনা নয়। তো এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে, আরেকটা পয়েন্ট সারা ইজিলি দিয়ে দিতে পারে। কী টাইপসের? যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা, এই কৌণিকের জায়গায় জাস্ট রৈখিক কথাটুকু দিয়ে দিচ্ছে, তুমি তো ভালো ভরবেগের ধারণা, অনেকে আমরা শর্ট করে মনে রাখতেছো ভরবেগের ধারণা, কিন্তু আসলে না, সেটা কৌণিক ভরবেগের ধারণা। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আমরা যদি যাই যে আমাদের বর্ণালীর টপিকটুকু, ঠিক আছে, বর্ণালীর টপিকটুকু। তো এই বর্ণালী টপিকে যাওয়ার আগে আমরা হচ্ছে যেহেতু পরমাণু মডেলের, এক্ষেত্রে আমরা হচ্ছে কোয়ান্টাম, ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যার এই ব্যাপারটুকু একটু জানবো। তো কোয়ান্টাম সংখ্যার সাথে আসলে অনেকগুলো ব্যাপার রিলেটেড থাকে, যেমন ইলেকট্রন বিন্যাসের ব্যাপার থেকে, কক্ষপথের ব্যাপার থেকে। তো আমরা সিরিয়ালি আলোচনা করি। আমরা জানি যে কোয়ান্টাম সংখ্যা এখানে আমরা 4টা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এন দ্বারা প্রকাশ করা হচ্ছে, সহকারী বা এজিমুথাল বা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা এল দ্বারা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা, এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এস দ্বারা। এই প্রত্যেকটারই আলাদা আলাদা নাম আছে, হ্যাঁ। এখন কথা হচ্ছে এই যে এল, এটা সহকারী কোয়ান্টাম সংখ্যা, 3টা নাম আছে। তুমি জাস্ট সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে জানবা, এটা দিয়ে হবে না। সহকারী কোয়ান্টাম সংখ্যা, সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, এই 3টা নামই জানা লাগবে তোমার। তো নর্মালি দেখো যে আমাদের এখান থেকে কী টাইপসের এমসিকিউগুলো আছে। আমরা জানি যে এন দ্বারা যেটা আছে এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা বোঝানো হয়, ঠিক আছে, বা প্রধান কোয়ান্টাম সংখ্যার যেটা, বা প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, এটা হচ্ছে কি বললাম, সহকারী, ঠিক আছে। আচ্ছা, এম ফর ম্যাগনেটিক, চুম্বকীয় বুঝতে পারছি, এস ফর স্পিন অর্থাৎ ঘূর্ণন। তো আমাদের দেখো যে প্রধান যে কোয়ান্টাম সংখ্যা আছে আমরা, বা প্রধান যে আমাদের শক্তি স্তর, হ্যাঁ, তো এটা ক্ষেত্রে আলটিমেটলি আমরা যদি দেখি ডায়াগ্রামের মাধ্যমে, তো ধরো এখানে আছে নিউক্লিয়াস নর্মালি, ঠিক আছে। ধরো প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, তারপরে কক্ষপথে ধরো আমাদের হয়তো বা 4টা ইলেকট্রন দেওয়া হয়েছে, যদিও ইলেকট্রনগুলো জোর জোর আকারে দেওয়া উচিত, আমি জাস্ট বোঝার সুবিধা তোমাদের এগুলো 4টা দিয়ে দিলাম। এখন আমাদের এখানে এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এখানে আমি আরও পূরণ করে দিলাম, এরকম করে 3টা, তারপরে এরকম করে 4টা, তাহলে আমরা বুঝতে পারছি এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে যখন আমরা কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা এই ক্ষেত্রে যাব, দেখব যে আমাদের এই এনের মান শক্তি স্তরের সংখ্যা দ্বারা বুঝাবে। তাহলে এন এর মান ধরলাম আমরা, এখান থেকে আমাদের 4 আসলো। এখন এই এন এর মানের উপর ভিত্তি করে আমাকে এল, এম, এস এগুলো জানা লাগবে। তো এন এর মান যদি 4 হয় তাহলে এল এর মান কত হবে, এটা একটা, আর এম এর মান কত হবে, আর এস এর মান কত হবে। তো দেখো আমাদের এল এর মানটা বের করার জন্য কিছু শর্টকাট আছে, সেটা হচ্ছে যে সবসময় 0 নিব অবশ্যই, এবং n-1, n-1 এই পর্যন্ত তোমরা হয়তো অনেকে জানো, এই পর্যন্ত মনে রাখো, কিন্তু এটা না, এটা n-1 সংখ্যক পর্যন্ত মনে রাখা উচিত। কারণ কি, তুমি যদি জাস্ট n-1 দিয়ে ধরো, তাহলে তো ভাইয়া এল এর মান আমাদের এই টপিক যদি n = যদি 4 হয়, তাহলে n এর মান হচ্ছে আমাদের 0, আর n-1 করলে তো 3, তাহলে 0 আর 3 না, সেটা নয়। আমি কি বললাম, 0 এবং n-1 সংখ্যক পর্যন্ত, অর্থাৎ 0 তো হবে, সাথে 1ও হবে, 2ও হবে, 3ও হবে, ওকে, এই পর্যন্ত তোমাকে জানবে। তাহলে 0টা সবসময় আমাদের থাকতেছেই, এবং n-1 এখান থেকে যত হবে তার থেকে 1 মাইনাস করে যত সংখ্যক হবে তত সংখ্যক পর্যন্ত যাওয়া লাগবে। এখন হচ্ছে আমাদের এম এর মান কিছু না, জাস্ট 0 আর প্লাস মাইনাস এল, অর্থাৎ এখানে যেমন আমরা 0, 1, 2, 3 আসলো, হ্যাঁ, এটার জন্য আমাদের এল এর মান কত আসলো, 0, 1, আচ্ছা 1, 2, 3। তো এইটার ক্ষেত্রে জাস্ট খালি তাহলে হচ্ছে কি অনুযায়ী 0 হবে, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, ঠিক আছে। আর এস এর মান সবসময় প্লাস মাইনাস হাফ, এটা সবসময়, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। তো আমি আবারও বলতেছি যে আমাদের যখন প্রধান শক্তি তার এন এর মান যেটা দেওয়া থাকবে, এল এর মান হচ্ছে 0, n-1 সংখ্যক পর্যন্ত, অর্থাৎ যে এটা যদি 4 হয় বা এটা যদি 5 হতো, তাহলে আলটিমেটলি কি হতো, 0, 1, 2, 3, 4, আর এম এর মান হচ্ছে তখন কি 0, +-1, +-2, +-3 and +-4, হ্যাঁ। আর স্পিন সবসময় হচ্ছে প্লাস হাফ মাইনাস হাফ। আচ্ছা, এখন এখান থেকে এটা তো বুঝতে পারলাম, আরেকটা এখান থেকে এমসিকিউ এভাবে আসে,
হ্যাঁ, যে আমাদের যদি n এর মান যদি 3 হয় তাহলে নিচের কোনটি সঠিক, ঠিক আছে, নিচের কোনটি সঠিক। মনে করো একটা অপশনে দেওয়া আছে যে n ইজ ইকুয়াল টু 3, হ্যাঁ, l ইজ ইকুয়াল টু 3, m এর মান মনে করো যে +3, আর s এর মান ধরো আমাদের ±½ দেওয়া আছে। আচ্ছা, এটা একটা অপশন। দেন আমরা আরেকটা অপশনে যদি যাই, ধরো n এর মান 3, l এর মান ধরো তোমার 2, m এর মান হচ্ছে তোমার 0, s এর মান হচ্ছে শুধু +½ আচ্ছা, আবার হাফে লিখি প্লাস মাইনাস। দেন আবার ধরো n এর মান 3 দেওয়া আছে, হ্যাঁ, দেন l এর মান হচ্ছে 1, m এর মান হচ্ছে -1, s এর মান এবার শুধু ধরা আছে +½ এরকম করে ডিটাও ধরো সেম, যে n এর মান ধরো 3, l এর মান ধরো -1, হ্যাঁ, m এর মান হচ্ছে আমাদের -1, s এর মান হচ্ছে এবার শুধু -½ এখন তোমরা হয়তো অনেকে এটা বুঝতে পারবা। এখন কথা হচ্ছে যে দিল যে n = যদি 3 হয় তাহলে নিচের কোনটি সঠিক। তো আমরা সূত্র অনুযায়ী কি জানি, n এর মান 3 তাহলে n3 স্টারটার দিকে, ঠিক আছে। l এর মানের ক্ষেত্রে যদি আমরা জানি কি 0 হয় অ্যান্ড n-1 সংখ্যক পর্যন্ত, তাহলে 3 n আর l কি ইকুয়াল হবে কখনো? n আর l কখনো ইকুয়াল হবে না, তার মানে এটা অ্যান্সার না। আচ্ছা, তারপরে যাই n-1 3 2, আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, এখন হচ্ছে ভাই 0 কি হতে পারে? আমি কি বলছি একটু আগেই যে m এর মানের ক্ষেত্রে 0 আর +-l নিতে পারবো আমরা, তাই না? তাহলে এটা কি ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে ভাইয়া এটা তো ঠিক আছে, রাইট। এখন কথা, তাহলে আমি আর বাকি দুটো অপশন কি দেখবো না? না, অবশ্যই দেখা লাগবে। যদিও রিসেন্ট কয়েক বছরে দেখা যাচ্ছে যে একাধিক অ্যান্সার খুব বেশি থাকে না, হয়তো একটা বা কোনোবার দেখা গেছে থাকে না, কিন্তু মেডিকেলে দেখা যায় যে একাধিক অ্যান্সার থাকে। সো তুমি যদি বি অপশনে অ্যান্সার পেয়েও যাও, তারপরে তোমাকে পরের অংশগুলোতে যাওয়া লাগবে যে দেখা যাক ঠিক আছে কিনা। যেমন দেখো এখানেই যে n = 3, ঠিক আছে, l এর মান ওই সূত্র অনুযায়ী যাচ্ছে, m এর মান +-l অনুযায়ী তাহলে তো যাচ্ছেই, আর s এর মান ½ তাহলে এটা ঠিক আছে। তারপরের অংশটুকুতে যদি যাই, যে এখানে তো -1, কিন্তু এখানে -1 হবে না, এখানে 1 -1 কেন হবে না? আমি বলে দিচ্ছি 0 আর n-1, তার মানে এটা অ্যান্সার না, তাহলে এটা একাধিক অ্যান্সার ছিল হচ্ছে বি অ্যান্ড সি। ওকে, সো আমরা এখান থেকে কী বুঝলাম, এই সূত্র যে এটা দেখবো সাথে অপশনের যে ব্যাপারটুকু, ঠিক আছে, এইটা নিয়ে অনেক কনফিউশন থাকে, অনেকের কমন একটা প্রশ্ন। হ্যাঁ, এটার জন্য আমাকে অনেক ইনবক্সে নক করে যে ভাইয়া একাধিক অ্যান্সার কি থাকে, একাধিক অ্যান্সার কি হতে পারে? অনেকে জানেই না। এমনও স্টুডেন্ট আছে যে এই সামনের পরীক্ষা দিবে আর এখন পর্যন্ত জানে যে একাধিক অ্যান্সার থাকে বা ব্ল্যাঙ্ক অ্যান্সার থাকে। তুমি যদিও খ নাম্বারে ক নাম্বারে অপশনে মানে অ্যান্সার পেয়ে যাও, তারপরেও তোমাকে সবগুলো দেখা উচিত এবং সেটা অবশ্যই দেখা লাগবে, নাহলে কিন্তু আসলে বিপদে পড়ে যাওয়া লাগবে। তুই খ নাম্বার দেখে চলেছে, হয়তো ঘ নাম্বারে অ্যান্সার, একাধিক অ্যান্সার থাকতেও পারে, সো একবার চোখ ভুলে যাবে। ওকে, আচ্ছা, তো আমাদের এই এন দ্বারা, ঠিক আছে, এই এন দ্বারা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই এন দ্বারা কক্ষপথের আকার বোঝায়, হ্যাঁ, আর এল দ্বারা হচ্ছে কক্ষপথের আকৃতি। এই আকার এবং আকৃতি এই দুটা জিনিস এলোমেলো করে ফেলে অনেকেই, ঠিক আছে, আকার এবং আকৃতি। যেমন গোলাকার, ত্রিভুজাকার। এখন আকৃতিতে বড় কে? এখন এটা যদি ছোট হয়ে যায় তাহলে আকৃতি, এটা ছোট আকৃতির। হ্যাঁ, আচ্ছা এখন দেখো, তাহলে আকার এবং আকৃতির মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন গোলাকার, এটা গোল আকৃতির, তাহলে গোলাকার বলতে আমি আকার বুঝতেছি এমনটা না, আকারে কত বড়, আকারে কত ছোট, কিন্তু আকৃতির ব্যাপারটুকু আলাদা, যে গোলাকৃতি হচ্ছে নাকি ত্রিভুজাকৃতি হচ্ছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটুকু বোঝা লাগবে যে এন দ্বারা আমাদের কক্ষপথের আকার এবং এল দ্বারা হচ্ছে কক্ষপথের আকৃতি বোঝানো হয়, ঠিক আছে। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপরে আমরা যদি বইয়ের দিকে একটু লক্ষ্য করি যে এগুলোর একটা ছক দেওয়া আছে যে কে আবিষ্কার করছে, ঠিক আছে, কোনটা কে আবিষ্কার করছে এবং কত সালে, এই জিনিসগুলো একটু তোমরা ভালো মতন দেখে নিবা। হ্যাঁ, আচ্ছা, তারপরে যদি আমরা দেখতে যাই যে আসলে এখানকার ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে যে আমাদের 4টি কোয়ান্টাম সংখ্যা, তারপর আমি অলরেডি সেটা বলছি, সেটা তোমরা অবশ্যই ছক আকারে দেওয়া আছে, ছক পড়বা, প্লাস ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে সেগুলো অবশ্যই পড়ে নিবা। এরপর আমাদের আসা হচ্ছে পরমাণুর মূল কণিকা। মূল কণিকা বলতে আমি স্থায়ী অস্থায়ী কণিকার কথা বলছি। এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তোমার কাছে এটা মনে হতে পারে এত সোজা একটা বিষয়, এটা অনেক সোজা বিষয় মনে হতে পারে, কিন্তু কোশ্চেন এই জায়গা থেকে আসে। তুমি যদি এই সোজা জিনিসটুকু দেখে না যাও, তোমার জন্য এটা কঠিন হয়ে দাঁড়াবে। যেটা সোজা সেটা সবাই পারবে, এবং সেটা যদি তুমি ভুল করে আসো তাহলে কখনোই চান্স হবে না, বা হলেও তোমার প্রত্যাশিত মেডিকেল কলেজে হবে না। তো আমাদের দেখো যে এখানে আমাদের মূল কণিকা কাকে বলে। হ্যাঁ, তো মূল কণিকা কত প্রকার, স্থায়ী মূল কণিকা কোনগুলো, হ্যাঁ, আবার অস্থায়ী মূল কণিকা, এগুলোর উদাহরণ যে আছে উদাহরণগুলো তোমাকে অবশ্যই জানা লাগবে। যেমন স্থায়ী মূল কণিকা বলতে আমরা কাকে বুঝি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। বাকি যেগুলো আছে এগুলো অস্থায়ী, যেমন হচ্ছে বোসন, পাইয়ন। হ্যাঁ, আর কম্পোজিট কণিকার যে উদাহরণগুলো দেওয়া আছে, বা ভারী কণিকায় কম্পোজিট কণিকার উদাহরণগুলো জানা লাগবে। দেন আমাদের আসো যে এই টপিকের সাথে রিলেটেড করে আইসোট,
টপ টন বার, ঠিক আছে। টপ টন বার কি, যে আইসোটপ, আইসোটন আইসোবার, লাস্ট ইয়ারে এখান থেকেই কোশ্চিন আসছে, গতবারই মেডিকেল এখানে কোশ্চিন আসছে যে অক্সিজেন আইসোটপ কয়টা, 3টা, তাই না। এই জানা কোশ্চিন আমার অনেক ফ্রেন্ড ভুল করে আসছে। তো দেখা যাচ্ছে যে আইসোটপ, আইসোটন, আইসোবার, এটা দ্বারা কি বোঝাচ্ছে, আচ্ছা আমি যদি শুধু আইসো না লিখে যদি টপ লিখি, দেন টন, এটা হচ্ছে বার, ওকে। আচ্ছা, তো আইসোটপ প, আইসোটন ন, আইসোবার র, শেষে যেটা থাকবে সেটা সমান, বাকি দুটা ভিন্ন। বাকি দুটা বলতে কি হচ্ছে, যেমন প্রোটন সংখ্যা এখানে সমান, আইসোটপ প্রোটন সংখ্যা সমান, তাহলে এখানে ভিন্নকে ভর এবং নিউট্রন সংখ্যা, ওকে। আইসোটন এখানে নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান, আইসো বার এখানে ভর সংখ্যা সমান, ঠিক আছে। তাহলে কোনটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান, আইসোটপ প প্রোটন সমান, আইসোটন ন নিউট্রন এবং রফর হচ্ছে এখানে ভর, ঠিক আছে। তাহলে এইখানকার আমাদের জানা লাগবে যে আইসোটপ, আইসোটন, আইসোবার যে আছে কাকে বলে, এবং এগুলো প্রত্যেকটারই উদাহরণ মুখস্থ করার কিছু নাই। আমরা দেখবো যেটারই প্রোটন সংখ্যা সমান আছে, দুইটা ধরো অক্সিজেন দুইটা দেওয়া আছে, যদি প্রোটন সংখ্যা দুটো সমান থাকে আইসোটপ, নিউট্রন সংখ্যা যদি বের করে দেখা যায় যে নিউট্রন সংখ্যাটা সমান, তাহলে আইসোটন, অ্যান্ড যদি ভর সংখ্যাটা থাকে তাহলে সেটা হচ্ছে আইসোবার, ওকে। তো এখান থেকে কতগুলো কোশ্চিন আসে, তার মধ্যে একবার কোশ্চিনে আসছিল যে আমাদের নিচের কোনটির একটি মনে করো তোমার আইসোটোপ, অর্থাৎ প্রকৃতিতে অনেকগুলো ম্যাক্সিমাম মৌলের একাধিক আইসোটোপ থাকে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু মৌলের একটাই আইসোটোপ, ওইটার কোনো আর চেঞ্জ করা যায় না। তার মধ্যে তোমাদের বইয়ে উদাহরণ দেওয়া আছে, যেহেতু এখানে কোশ্চিন আছে আমি তাও দেখে দিলাম, ছোট্ট একটা লাইন আমাদের দেওয়া আছে যে সোডিয়াম অ্যান্ড অরাম, এই দুইটা তোমরা খাতায় বা বইয়ে যে কোনো এক জায়গায় লিখে রাখতে পারো, খাতায় না অবশ্যই বইয়ে লিখে নাও, ঠিক আছে, কারণ খাতায় পরে আর থাকে না। তো আমাদের দেখো যে এই সোডিয়াম এবং অরাম, ঠিক আছে, এই সোডিয়াম অ্যান্ড হচ্ছে আমাদের গোল্ড, হ্যাঁ। তো এই দুইটা হচ্ছে আমাদের কি স্থায়ী আইসোটোপ বা একটি আইসোটোপ আছে, এরকম আরও অনেকগুলো আছে, মোটামুটি এই দুইটা জেনে রাখলে যথেষ্ট, ওকে। আচ্ছা, তারপরে যদি আমরা নেক্সট টপিকে যাই যে আসলে এখান থেকে আমরা তারপর কি পড়া উচিত, ঠিক আছে। আমি আবারও বলছি যে তোমরা সাথে সাথে বইয়ে আমি যে টপিকগুলো বলছি খুঁজে খুঁজে বের করে এবং দেখো, না হলে তোমাদের কাছে অনেক টপিক এখানে অচেনা অজানা বা মনে হতে পারে যে আরও অনেক কিছু আছে, তবে আমি যে মেইন টপিকগুলো সেগুলো অবশ্যই জানাই দিচ্ছি তোমাদের, ওকে। আচ্ছা, এরপরে আমরা অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য পাবো। এখানে যদিও আমি সেটা লিখি নেই, তারপরেও তোমাকে অবশ্যই পড়া লাগবে অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য, এবং পি অরবিটাল, ডি অরবিটাল, এস অরবিটাল কোনটার আকৃতি কী রকম, এই আকৃতিগুলো সম্পর্কে অবশ্যই জানা লাগবে। যেমন অরবিটালের মধ্যে আমরা পাবো যে কোনটা হাইজেনবার্গের নীতি বিরুদ্ধ, কোনটা হাইজেনবার্গের নীতি সমর্থন করে, এই জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি যাই আউফবাউ নীতি, আউফবাউ একটা জার্মান শব্দ, আউফবাউ নীতির কয়টা নিয়ম, 3টি নিয়ম, ঠিক আছে। একটা হেডিংয়ের মধ্যে দেওয়া আছে, 3টি কথাটা গোল করে নাও অবশ্যই। তো এই যে আউফবাউ নীতি কোনটা, হ্যাঁ, তারপর আমাদের হচ্ছে পাউলির বর্জন নীতি কোনটা, হ্যাঁ, তারপর এখানে আরও দেওয়া আছে, দেখো যে আমাদের পাউলির বর্জন নীতিটাতে যদি আমরা দেখি যে একই পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান থাকে না। এখানে দ্বারা কি বোঝাইছে, এটা অলরেডি তোমাদের বোঝানো শেষ। তো 4টা কোয়ান্টাম সংখ্যা বলতে কোনটা বোঝাইছে, এন, এল, এম আর এস। এখন এখানে কি বলছে, 4টা কোয়ান্টাম সংখ্যা কখনো সমান হতে পারে না, 4টার কথা বাদ দাও, এই দুইটাই কখনো সমান হতে পারে না, ঠিক আছে। এই দুইটাই কখনো সমান হতে পারে না, কারণ কি আমরা জানি যে এল এর মানটা তো অবশ্যই 0 হবে আর n-1 সংখ্যক পর্যন্তই যাবে, তাই না, তাহলে কি সমান হতে পারবে, কখনোই না, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে পাউলির বর্জন নীতি। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যে হুন্ডের নিয়ম, হুন্ডের নিয়মের এখানে কি বলতেছে যে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যা অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন থাকতে পারে। তো এই কথাটা দ্বারা মূলত কী বোঝাচ্ছে, আমরা যদি ইলেকট্রন বক্স পদ্ধতিতে যদি যাই, ইলেকট্রন বিন্যাসের বক্স পদ্ধতিতে যদি এগুলোকে ভাগ করি, তাহলে আমরা জানি ইলেকট্রন স্পিন যে আছে, স্পিন সংখ্যাটা এইভাবে দেখানো হয় ঘূর্ণন, তাই না, তোমরা এটা সবাই জানো। তো আমাদের প্রথমত এভাবে সিঙ্গেল, যতগুলো কক্ষপথ আছে সিঙ্গেলভাবে স্পিন যাবে, দেখাচ্ছে ভাইয়া আমাদের দেখাচ্ছে 5টা আছে ইলেকট্রন, এই অনুযায়ী আমাদের স্পিন যাবে, তার মানে এখানে আগে সিরিয়ালি 4টা যাবে, দেন তারপর আবার বিপরীতভাবে ঘোরা শুরু করবে। যদি 6টা হতো তাহলে এখানে আবার বিপরীতভাবে। এখন কথা হচ্ছে ভাইয়া এত কিছু দেওয়া নাই, দেওয়া আছে আমাদের মনে করো মোটে 3টা, মোটে মনে করে দেওয়া আছে 3টা। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে তো ঘর 4টা, কী করবো, তাহলে 1, 2, 3 সিরিয়ালে যায়, বাকিটা যে ফাঁকা ফাঁকা, তার মানে আমি কি বললাম যে সবাই আগে সিঙ্গেল নিবে, যদি সিঙ্গেল পর্যন্ত সবগুলো যাইতে যাবে, তারপর যে এক্সট্রা থাকে তাহলে আবার এখান থেকে আসা শুরু করবে। কিন্তু এমনটা না যে ভাইয়া 3টা আছে তুমি এখানে 2টা দিয়ে দিলে আগে এখানে একটা, তাহলে কিন্তু হবে না। এই কথাটা দ্বারাই তোমার হচ্ছে হুন্ডের নিয়ম যেটা সেটা বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের আউফবাউ নীতিতে যদি যাই, ঠিক আছে,
আউবে উক্তিটা কি বলতেছে দেখো, যে পরমাণুতে ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে এবং ইলেকট্রন সমূহ প্রথম নিম্ন শক্তি স্তর পূরণ করে পরমাণু উচ্চ শক্তির দিকে যায়। এটা তোমরা সবাই জানো। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখি যে যার ইলেকট্রনটা কোন ঘরে যাবে, যার ক্ষমতা অর্থাৎ যার শক্তিটা কম থাকবে। শক্তিটা আমরা কীভাবে হিসাব করি, যেমন আমরা যদি 3D আর 4s এই দুটো দিয়ে চিন্তা করি, ইলেকট্রন আছে একটা, ভাইয়া কোথায় যাবে, এখানে নাকি এখানে? তো এখন কথা নর্মালি যদি আমরা লিখি, ধরো 1s 2s 2p 3s 3p, হ্যাঁ এরকম করে মনে করো যে চলতেই থাকে। তো এরকম করে যাইতে ধরো 3d আর 4s আসছে, এখন একটা ইলেকট্রন আসছে, আমরা কোথায় দিব ভাইয়া? এটা আমরা যদি শক্তি নির্ণয় করতে যাই, দেখো আমরা শক্তি নির্ণয়ের ক্ষেত্রে s = 0 ধরবো, p = 1, d = 2, f = 3। SPDF এগুলোর ক্ষেত্রে এল এর মানে এগুলো আমরা 0 1 2 3 এভাবে ধরলাম। তো আমাদের কাজ থাকবে যে আমরা জানি যে এই এনটা যে আছে, এই এনটা দ্বারা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, অ্যান্ড এই যে ডিটা যে আছে এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল। এই এন আর এল এই দুইটার সমষ্টি দিয়ে আমরা এদের শক্তি মাত্রাটা বের করব। তাহলে আলটিমেটলি 3D, তাহলে 3 + 2, তাই না? 3 + 2 তাহলে কত হচ্ছে 5, 3D এর জন্য 5। আচ্ছা এটাতে দেখো 4s, এস এর জন্য 0, তাহলে কত 0 4, তাহলে কত এটার জন্য হচ্ছে 4, তাহলে এখানে নিম্ন শক্তি স্তর এই 4s, ঠিক আছে? তার মানে এই 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করে, যদি একটা ইলেকট্রন থাকে 4s এ আগে যাবে, দেন 3D তাহলে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে? এরকম অনেকগুলো ইলেকট্রন বিন্যাস আছে। ইলেকট্রন বিন্যাসগুলো ভালো মতো দেখা লাগবে, এবং ইলেকট্রন বিন্যাস থেকে কোশ্চিন বেশ কয়েকবার আসছে এবং খুবই সোজা কোশ্চিন, যে তোমরা দেখলে বুঝতে পারবা যে নিয়নের ইলেকট্রন বিন্যাস, কার্বনের ইলেকট্রন বিন্যাস, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, এই ছোটো ছোটো ইলেকট্রন বিন্যাসগুলো আমরা ক্লাস 7-8 থাকাকালীন করি, যদিও করি, তারপরেও তোমরা বাসায় অবশ্যই 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর নাম সিরিয়ালি মুখস্থ রাখবা এবং এগুলোর প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিস করে দেখবা। কারণ তুমি হয়তো বা নিকেলের কখনো করো নাই, কিন্তু জানো যে ভাইয়া নিকেল 28, হ্যাঁ, কিন্তু এভাবে কখনোই যাবা না। কারণ কি, যে তুমি কখনোই ইলেকট্রনিক্স কোনো পরীক্ষা হলে তোমাকে নতুন করে করাতে আছে, কনফিউশন বা একটা চাপ থাকে, হ্যাঁ, তখন কিন্তু সোজা জিনিসগুলো অনেক ভুল হয়ে যায়। সো তোমাদের কাছ থেকে অবশ্যই 1 থেকে 30 পর্যন্ত যেগুলো আছে এগুলো ইলেকট্রন বিন্যাসগুলো করা, যদিও তুমি অনেক আগে করছো, তারপর আবার করা লাগবে। এবং সাথে সাথে এগুলোর সাথে আমাদের কতগুলো ইম্পর্টেন্ট মৌল আছে তোমরা ভালো মতো জানো, সেগুলোর ইলেকট্রন বিন্যাস অবশ্যই করে রাখবা। কারণ ইলেকট্রন বিন্যাস থেকে বেশ কয়েকবার কোশ্চিন আসছে, বেশ কয়েকবার, ঠিক আছে? এই সোজা জিনিস অবশ্যই ভুল করা যাবে না। এবং ইলেকট্রন বিন্যাসে দেখবা যে নিচের কতগুলো দেখবা যে ব্যতিক্রম ঘটে। এইখানে আমি অলরেডি লিখে দিচ্ছি যে ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, এই যে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসগুলো আছে সেগুলো অবশ্যই দেখবা, ওকে? আচ্ছা, এরপরে যদি আমরা যাই বর্ণালী সম্পর্কে, তো বর্ণালী সম্পর্কে আমাদের অনেক কথা, ঠিক আছে? বর্ণালী সম্পর্কে অনেক কথা। তো শুরুতেই আমাদের বর্ণালী এখানে পড়ে যে কতগুলো তরঙ্গ দৈর্ঘ্য মুখস্থ করা লাগে, যেটা একদম মাথার পাশ দিক দিয়ে যায়, তাই না? যে তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা কীভাবে মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি যে মাগুরার অতি সুন্দর দৃশ্য অবচেতন মন রাঙায়, ঠিক আছে? মাগুরার অতি সুন্দর দৃশ্য অবচেতন মন রাঙায়, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা দেখো মাগুরার দেখে কি বলতেছি, মহাজাগতিক, ঠিক আছে? মাগুরার এই অংশটুকু দিয়ে আমি জাস্ট বলতেছি মহাজাগতিক, হ্যাঁ। মাগুরার এখানে গ দিয়ে আমি বলতেছি হচ্ছে তোমার গামা রশ্মি, এনকার র দিয়ে তোমার হচ্ছে রঞ্জন রশ্মি, হ্যাঁ। তারপরে আমাদের দেখো যে অতি সুন্দর, এই অতি সুন্দর দিয়ে হচ্ছে আমাদের অতি বেগুনি রশ্মি যে আছে, দৃশ্য দিয়ে দৃশ্যমান, অ্যান্ড আমাদের অবচেতন দিয়ে আমাদের অবলোহিত, মন দিয়ে মাইক্রোওয়েভ, আর রাঙায় দিয়ে হচ্ছে রেডিও। আমি আবারও বলতেছি, ম দিয়ে মহাজাগতিক, এটা দিয়ে হচ্ছে গামা রশ্মি, র দিয়ে রঞ্জন, অতি সুন্দর দিয়ে যদি আসে, এই অতি সুন্দর যেটা আছে সেটা হচ্ছে আমাদের অতি বেগুনি, দৃশ্য দিয়ে হচ্ছে আমাদের দৃশ্যমান, অবচেতন দিয়ে অবলোহিত, মন দিয়ে হচ্ছে তোমার মাইক্রোওয়েভ, অ্যান্ড রেডিও টেলিভিশন তরঙ্গ দৈর্ঘ্য রাঙায় দিয়ে, ঠিক আছে? তো এটা তোমরা বই অবশ্যই মনে রাখো। এখন কথা সিরিয়ালিটা মনে রাখলে কী সুবিধা, দেখো প্রত্যেকটারই যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য দেখি, একটার যেখানে শেষ তারপরটা সেখানে শুরু, একটার যেখানে শেষ তারপরটুকু শুরু। যেমন আমরা যদি অতি বেগুনির কথা যদি চিন্তা করি, ঠিক আছে, আগেগুলো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, সেখানে আমি অতি বেগুনি থেকে শুরু করলাম। তো অতি বেগুনি চিন্তা করি, এটা 10 থেকে 380 ন্যানোমিটার, দেন আমাদের দৃশ্যমানেরটা 380 থেকে 780 ন্যানোমিটার, তারপরে 780 ন্যানোমিটার থেকে
হ্যাঁ, তারপর আমাদের এইভাবে যাইতেই আছে। তো এখানে দেখো 780 পরে পরবর্তীতে এখানে আমাদের মাইক্রোমিটার, তাহলে 780 ছিল এটার জন্য 380 থেকে 780, এখানে 0.780 মাইক্রোমিটার থেকে 1000 মাইক্রোমিটার, আবার পরে দেখো 1000 মাইক্রোমিটার থেকে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার থেকে হচ্ছে 100 কিলোমিটার। এই যে প্রত্যেকটা যে আছে এই প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য লাগবে, এবং তার সাথে দেখবা যে বেনি আসহ কলা, এই প্রত্যেকটারই তরঙ্গ দৈর্ঘ্য লাগবে। এটা সৃজনশীল অর্থাৎ রিটেনের জন্য তোমাদের লাগবে। তার মধ্যে আমাদের হলুদ বর্ণের যে রশ্মিটা আছে এটাকে মধ্যরশ্মি বলা হয়, মধ্যরশ্মি বলা হয়। আচ্ছা, তারপরে দেখো যে অতি বেগুনি রশ্মি, যতগুলো রশ্মি আছে সবগুলোরই ব্যবহার অবশ্যই পড়বা, বাদ দেওয়া যাবে না। এখান থেকে এমন কোনো বার নাই যে কোশ্চিন আসে নাই, এই টপিকগুলো থেকে বেশি কোশ্চিন আসে, এবং এগুলো একদমই বাদ দেওয়া যাবে না। আমি আরেক জায়গায় বলছিলাম জোর দিয়ে যে বেশি কোশ্চিন আছে সেটা হচ্ছে স্থায়ী অস্থায়ী কণিকা, এই টপিকটুকু, অ্যান্ড আমাদের হচ্ছে এই বর্ণালী সম্পর্কিত। বর্ণালী একদম হিউজ টপিক, এবং এটা অবশ্যই ভালো মতন পড়া লাগবে। এমসিকিউ অনেক আছে যে অতিবেগুনির ক্ষেত্রে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আছে। আমরা অতিবেগুনির ক্ষেত্রে যদি আমরা যাই, আমরা দেখছি তোমার 10 থেকে 380 ন্যানোমিটার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই 10 থেকে 380 ন্যানোমিটারের মধ্যে ভিত্তি করে আবার কতগুলো ছোটো ছোটো সংখ্যায় ভাগ করেছে, প্রত্যেকটা কী কী কাজে ব্যবহার করে কাজগুলো অবশ্যই পড়বা। আচ্ছা, তারপরে আমরা যাই এই যে দৃশ্যমান আলোর এই যে অংশগুলো দেওয়া আছে এইগুলো ভালো মতন পড়া লাগবে। দেন আমাদের কতগুলো সিরিজে ভাগ করা আছে, ঠিক আছে, লাইমেন, বার্মার, পেশেন্ট, ব্রাকেট, ফুন্ট, হামফ্রিজ, এটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে লাইলি, বার্মার, পশ্চাদে, ওমাফেলো, ঠিক আছে। এটা ছন্দ দিয়ে সিরিয়ালি মনে রাখা যায় যে মানে তোমার লাইমেন বার্মার সিরিজ যেগুলো আছে, ঠিক আছে, লাইলি, বার্মার, পশ্চাদে, বোমা ফেললো, ঠিক আছে। এবং এগুলোর মধ্যে লাইমেন যে সিরিজটা এটা অতিবেগুনি অঞ্চল, এবং বামারটা হচ্ছে দৃশ্যমান অঞ্চল, পরে বাকি সবগুলো আছে আমাদের অবলোহিত অঞ্চল। ওকে, আচ্ছা, তারপরে আমাদের মৌল শনাক্তকরণ, এই টপিকটুকু শিক্ষার্থীর কাজ দিয়ে তোমাদের হেডিং দেওয়া আছে। এখান থেকে দেখা যায় যে কখনোই কোশ্চিন সেভাবে আসতো না, কিন্তু 2018 সালে বোর্ড কোশ্চিন এখান থেকে আসছে। সো এই টপিকটুকু অনেকে বাদ দিয়ে যেত, হ্যাঁ, যেহেতু একবার কোশ্চিন এসে, সো আর বাদ দেওয়ার কোনো উপায় নাই। এখান থেকে দেখো যে আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে কী কী বর্ণ দেখা যায়, ঠিক আছে, আসমানি, তারপর নীল, লাল। তারপর পারদের ক্ষেত্রে আমাদের কমলা, লাল, সবুজ বর্ণ দেখা যায়। স্টোনসিয়ামের ক্ষেত্রে আসমানি, লাল দেখা যায়। ভাই এগুলো কীভাবে মনে রাখবো এত কিছু, তাই না, যে কোনটা কী বর্ণে দেখা যায়। যেহেতু কোশ্চিন আসে একবার, সব বাদ দেওয়া যাবে না, আবার আসতে পারে। তোমরা এইভাবে মনে রাখবা যে ছন্দের মাধ্যমে, ঠিক আছে, যে হাইড্রোজেন, ওই টপিকটুকু ওখানে লিখে নাও, এখনই বইয়ের মধ্যে লিখবা হাইড্রোজেন আনিলা, মানে নিয়ে আসছে, ঠিক আছে, হাইড্রোজেন আনিলা। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের কী কী বর্ণ দেখা যায়, আসমানি, নীল, লাল, হাইড্রোজেন আনিলা। তুমি মনে নেই ভাই, আমার মনে নেই, এটা কীভাবে মনে হবে পরীক্ষা পর্যন্ত, তাই না। তুমি যদি এতটুকু দেখে রাখো, পরীক্ষার সময় দেখে তোমার এই কথাটুকু মনে থাকবে, এমনিই তোমার অপশন দেখে অ্যান্সার মনে পড়ে যাবে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন আনিলা, এটা আমরা মনে রাখতে পারি। দেন আমরা আরেকটা মনে রাখতে পারি পারদ। পারদের ক্ষেত্রে কী কী বর্ণ দেখা যায়, পারদের ক্যালাস, পারদের ক্যালাস দেওয়া আছে, ঠিক আছে। এটা এভাবে মনে রাখতে পারি যে পারদের ক্যালাস, পারদ হচ্ছে কি, আর এইখানে কমলা, লাল, সবুজ, তাহলে পারদের ক্ষেত্রে 3টা কালার দেখা যায়। দেন আমাদের আসছে হচ্ছে স্ট্রনসিয়াম, ঠিক আছে, স্ট্রনসিয়াম। তো স্ট্রনসিয়ামের ক্ষেত্রে কীভাবে মনে রাখবো, স্ট্রনসিয়াম আলা, মনে করে কিছু বিক্রি করতে আসছে, চাওয়ালা বলি, হারিপাতিলওয়ালা বলি, অনেক কিছু বলা হয়, তাই না। তাহলে স্ট্রনসিয়াম আলা, আসমানি আর লাল। এখন কথা হচ্ছে ভাই, এত কিছুর সাথে এই যে প্রত্যেকটা আসমানি, নীল, লাল, এগুলো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এগুলোকে মুখস্থ করতে হবে না, এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এগুলো কোশ্চিন কখনো আসেও নাই, ঠিক আছে, এবং আসার সম্ভাবনা একদমই নাই। বাট এমনটাও বলতে পারবো না যে আসবে না, কিন্তু দেখা যাবে যে পরীক্ষার হলে ওটা মনে রাখতে গিয়ে আসল তথ্য মনে হয়েছে, ওটা মনে রাখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, ওটা আসার সম্ভাবনা একদমই নাই বললেই চলে। আচ্ছা, তাহলে এই মৌল শনাক্তকরণ দেখো শিক্ষার্থীর কাজ। তোমরা যখন পড়ো সাধারণত যে প্র্যাকটিক্যাল পার্ট বা শিক্ষার্থীর কাজ দেওয়া আছে টপিকগুলো বাদ দিয়ে পড়ো, তাই না, যেগুলো থেকে কী এমন কোশ্চিন আছে, কিন্তু দেখো এখান থেকে একবার কোশ্চিন আসছে। সো এইটা অবশ্যই ভালো মতন পড়া লাগবে। আচ্ছা, তারপরে আমাদের আসো যে এই যে আমাদের ইউভি রে, অতি বেগুনি যে রশ্মিটা ছিল, এইগুলো ব্যবহার জাল টানা শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, হ্যাঁ। তো এই শনাক্তকরণ যেগুলো সেগুলো ভালো মতন পড়বা। এবং চিকিৎসা ক্ষেত্রে আইআরের যে ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে আইআর, তো এটাও তোমার হচ্ছে বর্ণালীর সাথে রিলেটেড। এখানে আমি তার লিখে দিলাম যে আইআর টপিকটুকু যেটা দেওয়া আছে এটা আরও একটু ভালো মতন পড়া লাগবে। যে আমরা জানি যে আইআর অঞ্চল 3টা শ্রেণীতে ভাগ করে, নিয়ার আইআর, মিডিল আইআর আর ফার আইআর। প্রত্যেকটা আইআর যেগুলো দেওয়া আছে এগুলোর ব্যবহার কোনটা, কী কী কাজে ব্যবহার করা হয়, কাজগুলো খুব ভালো মতন অবশ্যই পড়বা, এই পেজটুকু বাদ দেওয়ার কোনো উপায় নেই। তারপরে এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, জিআইএনজি, নট জিআইএনই, ওকে, জিআইএনজি। আচ্ছা, তো এই তোমার এমআরআই দিয়ে কী কী করা হয়ে থাকে, কে কে আবিষ্কার, হ্যাঁ। তোমাদের যে এমআরআই ছবির মানের নির্ভরতা, এখানে কতগুলো এমসিকিউ আছে, ঠিক আছে,
যে কিসের উপর ডিপেন্ড করে থাকে, শক্তি শোষণ মাত্রা কত, কে কে আবিষ্কার করছে, এবং কোন কোন ক্ষেত্রে যারা হার্ট পেসমেকার আছে এদের ক্ষেত্রে কিন্তু এমআরআই করা যাবে না। ওকে, আচ্ছা। এরপরে দেখো আমাদের আরেকটা ছক দেওয়া আছে যে ধাতব আয়নের সৃষ্ট বৈশিষ্ট্যপূর্ণ বর্ণের শিখা, এই টপিকটুকু। ওকে, তো দেখো যে এখানে আমাদের দেওয়া আছে যে হালকা বেগুনি শিখা দেখা যায়, নীলাভ সবুজ শিখা দেখা যায়, পাশে সিদ্ধান্ত দিয়ে আইনগুলো দেওয়া আছে। এগুলো কিভাবে মনে রাখবো, এটাও ছন্দের মাধ্যমে মনে রাখা যায়। তোমরা এই টপিকটুকু লিখে নাও, ঠিক আছে। তো দেখো যে আমাদের প্রথমত আমরা মনে রাখবো হচ্ছে বেলাকে, ঠিক আছে, বেলাকে, বেলা বোস, তাই না? আচ্ছা, তো এই বেলাকে দিয়ে মনে রাখবো, বেলাকে, কিছুই নেই আর। তো এইখানে বেলাকে দ্বারা মূলত কি বোঝাচ্ছে, এই সাইডে যেগুলো লিখবো, এই সাইডে অর্থাৎ প্রথমের যে এই অংশটুকুতে, এটা হচ্ছে খালি চোখে, এটা হচ্ছে আমাদের কি খালি চোখে এরকম দেখা যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে কোবাল্ট ব্লু গ্লাসে, কোবাল্ট ব্লু গ্লাসে কোনটা দেখা যায় সেটা হচ্ছে এই যে এইখানকার এই অংশটুকু, আর এই অংশটুকু হচ্ছে কোন আয়ন, কোন আয়ন। তাহলে এইটা ক্ষেত্রে হচ্ছে কি বেলাকে, ঠিক আছে। তাহলে আমাদের দেখো খালি চোখে তোমার এই কে দ্বারা পটাশিয়াম আয়ন বোঝায়, পটাশিয়াম আয়ন। তাহলে এই কে পটাশিয়াম আয়ন খালি চোখে দেখলে আমাদের বেগুনি, ব্লু গ্লাসে দেখলে লাল, আর কে তো বুঝতেই পারতেছো পটাশিয়াম। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যে সোনা হলুদ নেই না, জিজ্ঞেস করাইছে যে সোনা হলুদ নেই না, তো এখানে এই না দ্বারা সোডিয়াম আয়ন, খালি চোখে সোনালি হলুদ, এবং ব্লু গ্লাসে নেই, মানে অর্থাৎ কোনো বর্ণ নাই, বিশেষ কোনো বর্ণ নাই, এটা একটা মনে রাখা যায়। দেন আমাদের হচ্ছে ইলা হাসে কে, মানে কেন, ঠিক আছে, ইলা হাসে কে, একটু অন্যভাবে বলছি, ইলা হাসে কে। তো এখানে ইলা দিয়ে হচ্ছে ইটের মতো লাল, হাসে দিয়ে হচ্ছে তোমার হালকা সবুজ, এবং এই কে দিয়ে হচ্ছে তোমার ক্যালসিয়াম। এখন তোমাদের দেখো এই জায়গায় একটু এলোমেলো হবে, কোথায় দেখো নর্মালি ঠিক আছে, এখানে বেলাকে, এখানে আমাদের বেগুনি লাল, এখানে লাল বুঝতেই পারতেছো, তারপরে আমাদের এই অংশটুকু হচ্ছে পটাশিয়াম, বেলাকে। আচ্ছা, তারপরে দেখো সোনা হলুদ নেই না, সোডিয়াম। তো এখানে বুঝতে পারতেছি আমরা খালি চোখে সোনালি হলুদ, ব্লু গ্লাসে কোনো কালার নাই, আর এখানে আমাদের হচ্ছে আয়নটা হচ্ছে সোডিয়াম। তো ঝামেলা লাগবে এই জায়গায়, যে এটাও বুঝতাম ইটের মতন লাল, ইটের মতন লাল ইলা দিয়ে, হাসি দিয়ে হচ্ছে হালকা সবুজ, আর কে দিয়ে পটাশিয়াম। এই কে আর এই কে দিয়ে ঝামেলা লাগবে, তো এইটা তোমাদের একটু আলাদা করে মনে রাখা লাগবে। যখন বেলাকে তখন ওই কেই বোঝাচ্ছে, ঠিক আছে। আর ইলা হাসে কে, এই কে দিয়ে কিন্তু ক্যালসিয়াম বানান, আমি কিন্তু ইলা হাসে কে এটা এভাবেও লিখতে পারতাম, এটা এভাবে কেন লিখি নাই, ক্যালসিয়াম বানান যখন আমরা লিখতে যাই তখন কিন্তু যে কয় জফলা আকার দিই, তাই না? তাহলে এই জন্য কয় জফলা আকার দিয়ে লেখা, যে ইলা হাসে কে। এই ছকটুকু অবশ্যই ভালো মতন পড়বা। কিছু কিছু টপিক আছে তোমরা নিজেরাই জানো ইম্পর্টেন্ট, কিন্তু কোনো কারণে মুখস্থ করা হয়ে ওঠে না। একটা অধ্যায়ের সব কিছু কিন্তু কঠিন না, ঠিক আছে, কিছু কিছু জায়গা কঠিন। ওই জিনিসগুলো যে মনে রাখতে পারবে বা ওই জিনিসগুলো যে মনে রাখতে ট্রাই করবে, অ্যাপ্লাই করতে পারবে, সেই যাবে, ঠিক আছে। কারণ কমন জিনিস সেটা সবাই পারে। কিছু কিছু আনকমন কঠিন জায়গা আছে যেগুলো অনেকে মুখস্থ করতে পারে, সেটা কোনো টেকনিক্যাল তোমাদের অবশ্যই মনে রাখলে তোমাদের জন্য সেটা বেনিফিশিয়াল হয়ে দাঁড়াবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা যাই দ্রাব্যতা সম্পর্কে, ঠিক আছে, দ্রাব্যতা সম্পর্কে তোমরা এখান থেকে আসলে অনেক সৃজনশীল করছো, হ্যাঁ, দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল। তো এখানে এমসিকিউর জন্য যে জিনিসগুলো লাগবে, যে দ্রাব্যতা গুণফল বের করার অংশটুকু যে আসলে আমরা কীভাবে বের করতে পারি, তাই না? তো আমাদের কতগুলো যৌগ জাস্ট এ বি হতে পারে, কোনো যৌগ এ বি টু আকারেও হতে পারে, বা এ টু বি এ আকারেও হতে পারে। কতগুলো যৌগ এ বি থ্রি আকারেও হতে পারে, এ থ্রি বি আকারেও হতে পারে, অ্যান্ড কতগুলো যৌগ এ টু বি থ্রি এ আকারও হতে পারে, বা এ থ্রি বি টু এ আকারও কতগুলো যৌগ হতে পারে। যেমন উদাহরণ, এটা কী হতে পারে, একটারই যে একটা উদাহরণ দিই ভাইয়া, কার্বন ডাইঅক্সাইড, এটা উদাহরণ কি ভাইয়া, পানি, তাই না? তাহলে এই জিনিসটুকু এরকম করে কতগুলো যৌগ হতে পারে, আমরা যৌগের এখানে সাধারণ সংকেত অনুযায়ী লিখলাম। এটার ক্ষেত্রে আমাদের দ্রাব্যতার যে গুণফল আছে, দ্রাব্যতা গুণফলের সম্পর্কটুকু আমরা কীভাবে বের করবো, নর্মালি সহজ কথা, এইখানে এস আছে, এখানে এটার জন্য এস ধরো, প্রত্যেকটা যৌগের জন্য একটা করে এস, তাহলে আলটিমেটলি এ বি যৌগ থাকলে এটা দ্রাব্যতা গুণফল এস স্কোয়ার। যখন আমাদের এ বি টু এ টু বি, এটার জন্য হচ্ছে 4s কিউব। এটার জন্য যখন আমরা বের করতে যাব 27 s টু দি পাওয়ার 4, এটা যখন লিখব 107 s টু দি পাওয়ার 5, ঠিক আছে। তাহলে এইখানে যে অংশগুলো দেওয়া আছে তোমাদের, যে এই যে কীভাবে বের করা উচিত, সরি এটা 108 হবে, হ্যাঁ, তাহলে 108 s টু দি পাওয়ার 5। তো এই সাধারণ যে সংকেতগুলো,
ঠিক আছে, যে আমাদের ABG একটা যৌগ হয়, এটা দ্রাব্যতা গুণফল কী হবে, এটার ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল কী হবে, এটার ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে, এই প্রত্যেকের ক্ষেত্রে সাধারণ যে দ্রাব্যতা গুণফল সেটা অবশ্যই পড়া লাগবে। এবং দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে দেখবা যে কখন সম্পৃক্ত হবে, কখন অতিপৃক্ত হবে, কখন অসম্পৃক্ত হবে, এগুলো জাস্ট পড়ে নিবা। বাকি এখান থেকে কিন্তু সেরকম করে কোনো ম্যাথ আসে না, বুঝতে পারছো, যে ভাই এখান থেকে যে ম্যাথ আসে কীভাবে সলভ করবে, এখান থেকে কখনো ম্যাথ আসে সেভাবে দেখা যায়, যে থিওরিটিক্যাল পার্টগুলো আছে এগুলো অবশ্যই ভালো মতন পড়া লাগবে। আচ্ছা, এর পরের অংশটুকুতে যদি আমরা যাই, যে আসলে কি, যে আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা, এই টপিকটুকু এখানে দেখবা কতগুলো পলার আছে, কতগুলো অপলার যৌগ আছে। তো অপলার যৌগ দেখো কার্বন, টেট্রাক্লোরাইড, বেনজিন, হেপ্টেন, কেরোসিন, ডিজেল, যত রকম হাইড্রোকার্বন আছে এই হাইড্রোকার্বনগুলোকে অপলার দ্রাবক এখানে বলা হয়েছে। ঠিক আছে, সো তুমি সহজেই মনে করো অপলার দ্রাবক কোনগুলো, যেগুলো হাইড্রোকার্বন অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন আছে সেই অংশগুলোতে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসো আমাদের আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণ এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, প্লাস MCQর জন্য ইম্পর্টেন্ট। তো রিটেনের জন্য একটা ঝামেলা হয়ে যায় যে ভাইয়া কালার তো মনে আছে কিন্তু লিখবো কীভাবে, এক্ষেত্রে ঝামেলা। কিন্তু যা হোক অ্যাডমিশনে আসে তোমাদের জানা লাগবে না যে বিক্রিয়া কী উৎপন্ন হলো। ঠিক আছে, তোমাদের এখান থেকে মেনলি পড়বা যে আমাদের কালারগুলো। ঠিক আছে, যেমন মনে করো পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড, কোনটা ক্ষেত্রে ফেরো কোনটা ক্ষেত্রে ফেরি ইউজ করা হচ্ছে। পটাশিয়াম ফেরোসায়ানাইড অ্যান্ড পটাশিয়াম ফেরিসায়ানাইড যে আছে এগুলোর সংকেত খুবই মনে রাখা লাগবে। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, প্রত্যেকটা এই ধরনের যে যৌগগুলো আছে নাম, পটাশিয়াম ফেরোসায়ানাইড, ফেরিসায়ানাইড, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, এগুলোর সবগুলোই হ্যাঁ তোমার যে সংকেতগুলো দেওয়া আছে এগুলো মনে রাখা লাগবে। এবং কালারগুলো বিশেষ করে Fe2+ অর্থাৎ ফেরাস এবং ফেরিক আয়নের ক্ষেত্রে একটু যদি দেখো যে ফেরাসকে যদি আমরা, এটা হচ্ছে ফেরাস আয়ন, এটা হচ্ছে আমাদের ফেরিক আয়ন। তো ফেরাসের ক্ষেত্রে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটার ক্ষেত্রে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি ইউজ করি, তো এই নর্মালি এটার ক্ষেত্রে দেখা যাবে সবুজ বর্ণের। ঠিক আছে, এবং এটার ক্ষেত্রে এটা উৎপন্ন হবে বাদামি বর্ণের। তাহলে দেখো যে তুমি সেম জিনিসই ইউজ করছো, করে শনাক্ত করতে গেছো, কিন্তু ফেরাস আয়নের ক্ষেত্রে আলাদা, ফেরিক আয়নের ক্ষেত্রে আলাদা বর্ণ পদক্ষেপ দেখা যাবে। এই জিনিসগুলো অবশ্যই একটু ভালো মতো মনে রাখবা, পারলে খাতার মধ্যে সুন্দর করে একটু চার্ট করে নেবা যে Fe2+ এটার সাথে এই বর্ণ, Fe3+ এটার সাথে এই বর্ণ, কারণ পরীক্ষায় কিন্তু তোমাকে এই জিনিসগুলো লাগবে না। এবং HSCর MCQ এর ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আসে। ঠিক আছে, যে কোনটা কী বর্ণ দেখা গেলো, তার মধ্যে এখানে কতগুলো কমন আছে যেগুলো সবসময় সাদা বর্ণ দেয়। সাদা বর্ণ কোনগুলো দেয় ভাইয়া? অ্যালুমিনিয়াম 3+, জিঙ্ক 2+, ক্যালসিয়াম 2+, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এবার দেখা যায় তোমাদের বই যেগুলো দেওয়া আছে সাদা বর্ণের পদক্ষেপ দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে এরকম করে জাস্ট কম্পেয়ার করে এক জায়গায় করে পড়বা, তাহলে দেখবে তোমাদের জন্য সুবিধা হচ্ছে। আচ্ছা, তারপরে যদি যাই আমরা এখানে ক্যালাসন পদ্ধতি পাতন সম্পর্কে বলছে। তো পাতন সম্পর্কে নর্মালি একটা কোশ্চিন যে কীভাবে, মানে নর্মাল কোশ্চিন, কিছু বুঝো আর না বুঝো, যে 40 ডিগ্রি সেলসিয়াস তো কম নাকি 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি, এই জিনিসটুকু দেখা লাগবে। দেখো যে 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সাধারণ পাতন তোমার প্রয়োগ করা হবে। যদি 40 ডিগ্রি থেকে কম হয়, অর্থাৎ স্ফুটনাঙ্কের ব্যবধান যেটা আছে, স্ফুটনাঙ্কের ব্যবধান যদি 40 ডিগ্রি সেলসিয়াসের যদি বেশি হয় তাহলে আমাদের সাধারণ পাতন ইউজ করবো, যদি 40 ডিগ্রি সেলসিয়াস কম হয় তাহলে আংশিক পাতন ইউজ করবো। এবং প্রত্যেকটারই প্রয়োগ যে আছে প্রয়োগগুলো অবশ্যই ভালো মতন পড়বা। আংশিক পাতনের প্রয়োগের ক্ষেত্রে একটু দেখো যে বেনজিন, টলুইন, স্পিরিট ল্যাম্প, মানে তোমার হচ্ছে রেক্টিফাইড স্পিরিট, এগুলো উৎপাদন, অর্থাৎ যত রকম হাইড্রোকার্বনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আংশিক পাতন। এখন এটার সাথে আর্টিস্ট একটু মনে রাখা লাগবে যে আমাদের স্টিম পাতনে গিয়ে একটা লাগতেছে ভাইয়া অ্যানিলিনের বিশোধন বাষ্প। তো অ্যানিলিন এটা এক ধরনের কিন্তু জৈব রসায়নের পাঠ থেকে আসতেছে, তাই না? তো নর্মালি অ্যানিলিনটাকে আলাদা করে মনে রাখবা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের হাইড্রোকার্বনগুলো আছে এগুলোর ক্ষেত্রে আংশিক পাতন, এভাবে অবশ্যই পড়া লাগবে। আচ্ছা, আমার সাথে কিন্তু অবশ্যই তোমরা এই যে টপিকগুলোর কথা বলছি এগুলো ভালো মতন মিলানো বইয়ের সাথে, তাহলে তোমাদের পরবর্তী পড়তে এবং সুবিধা, মানে বুঝতে সুবিধা হবে, যে পরবর্তী মনে পড়বে না ভাইয়া এখান থেকে এই টপিকটুকু পড়তে বলছিল, এটা তোমাদের জন্য অনেক সুবিধা। ঠিক আছে, কারণ শুধু চাইলে আমি এখান থেকে টপিক ধরে তোমাদের বুঝাইতে পারতাম যে হ্যাঁ এই টপিক বানালি ওকে এগুলো আলোচনা, কিন্তু তোমরাও নিজেরাও ভালো করে জানো যে মেইন প্রিপারেশনটা হচ্ছে বেস, কি বেস? বই বেস। ঠিক আছে, বইটাকে ভিত্তি করেই তোমাকে জানা লাগবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের আসো ক্রোমাটোগ্রাফি সম্পর্কে বলে দেওয়া হয়েছে। তো ক্রোমাটোগ্রাফি সম্পর্কে বলতে গেলে ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে আমাদের দেখো দুই ধরনের, মানে ক্রোমাটোগ্রাফি প্রধানত কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়েছে, অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে বিভাজন ক্রোমাটোগ্রাফি। তো এই অধিশোষণের আন্ডারে আবার কলাম, পাতলা স্তর, এবং বন্টনের ক্ষেত্রে তোমার হচ্ছে দেওয়া আছে পেপার এবং গ্যাস। তো এটা আমরা সহজেই এইভাবে মনে রাখতে পারি, ধরো তুমি কাউকে কোপাবা বলতে ধরো মারবা, তাই না? আচ্ছা, তাহলে আমরা মনে রাখতে পারি অধিক কোপা,
ঠিক আছে, এটা একটা। আর আমরা একটা দেখো যে বন্টন করে না, ভাগ ভিত্তি করে না, তো বন্টনে সবসময় কী থাকে, গ্যাপ থাকে, বন্টন গ্যাপ। তাহলে অধিক দিয়ে হচ্ছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, ওই অধিশোষণ ক্রোমাটোগ্রাফির আন্ডারে কে কে আছে, কলাম ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে। আচ্ছা, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, সরি। তাহলে এই দুটো ক্ষেত্রে আমরা পাচ্ছি অধিক কপা দিয়ে। আচ্ছা, এরপর আমাদের বন্টনের ক্ষেত্রে কি বলছি, গ্যাস ক্রোমাটোগ্রাফি এবং পেপার ক্রোমাটোগ্রাফি। তাহলে এই জিনিসটুকু মনে হতে অধিক কপা দিয়ে, এই কপা দিয়ে আমাদের থাকতে কলাম ক্রোমাটোগ্রাফি বা স্তম্ভ ক্রোমাটোগ্রাফি, যেটা এখানে দিয়ে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। দেন এই বন্টন ক্রোমাটোগ্রাফির মধ্যে আমাদের হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি এবং হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। এই ক্রোমাটোগ্রাফিগুলো কোনটা স্থির মাধ্যম, কোনটা চলনশীল মাধ্যম, কি এগুলো অবশ্যই মনে রাখবা, ঠিক আছে। যেমন আমাদের এই অধিক কপার ক্ষেত্রে, অর্থাৎ আমাদের যে দেওয়া আছে তোমার কলাম ক্রোমাটোগ্রাফি এবং পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, এইটার ক্ষেত্রে স্থির মাধ্যম, এই দুইটার ক্ষেত্রে স্থির মাধ্যম সবসময় কঠিন, চলনশীল মাধ্যম সবসময় তরল। তাহলে এই দুইটার ক্ষেত্রে নর্মালি আমাদের যদি স্থিরে যাই, একটা স্থির মাধ্যম থাকে, আমরা জানি দুইটা মাধ্যম, তাই না, একটা হচ্ছে চলনশীল। তাহলে এই স্থির মাধ্যমে সবসময় এটা কঠিন এবং এটা চলনশীল মাধ্যমে সবসময় এটা তরল, ঠিক আছে। আচ্ছা, কিন্তু যখন আমরা এটার ক্ষেত্রে যাব, তো আচ্ছা, আমরা ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে দুই ধরনের পাইছিলাম, একটা হচ্ছে বন্টন ছিল, তাই না, একটা ছিল আমাদের অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, অ্যান্ড দেন আমাদের হচ্ছে বন্টন ক্রোমাটোগ্রাফি। তো বন্টনের ক্ষেত্রে আমরা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি অ্যান্ড হচ্ছে আমাদের পেপার ক্রোমাটোগ্রাফি পাইছি। তো আমরা ওই স্থির মাধ্যমে এবং চলনশীল মাধ্যমে কথা বলছিলাম। তো এই গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে আমাদের যে স্থির মাধ্যমটা আছে, ঠিক আছে, এই স্থির মাধ্যম হচ্ছে তোমার তরল, এবং পেপার ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে চলনশীল মাধ্যম হচ্ছে তোমার গ্যাস। তো আলটিমেটলি দেখো, গ্যাসের ক্ষেত্রে স্থির মাধ্যম তরল, চলনশীল মাধ্যম হচ্ছে গ্যাসই থাকবে। কিন্তু পেপার ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে স্থির মাধ্যম তরল, চলনশীল মাধ্যম হচ্ছে তরল। তার মানে পেপারের ক্ষেত্রে দুইটাই তরল, এবং গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে স্থির মাধ্যম হচ্ছে তরল এবং চলনশীল মাধ্যম হচ্ছে আমাদের গ্যাস। তাহলে এই হলো আমাদের ক্রোমাটোগ্রাফির আলোচনা। তাহলে এখান থেকে আমরা ক্রোমাটোগ্রাফি যে আছে, ক্রোমাটোগ্রাফির এই যে শ্রেণীবিভাগ, ক্রোমাটোগ্রাফির প্রয়োগ, ঠিক আছে, এবং কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, বৈশিষ্ট্যগুলো অবশ্যই পড়বো, ঠিক আছে। তাহলে এইখানে হলো আমাদের যে ইম্পর্টেন্ট টপিকগুলোর কথা আমি বলছি, ঠিক আছে, যে বর্ণালী, পরমাণু মডেল, এটম বিন্যাস, কোয়ান্টাম, এই সবগুলোর ক্ষেত্রে এই সবগুলো টপিক তোমরা লিখে নাও। এই টপিকগুলোর বাইরে কোশ্চেনের সমান একদমই নাই, এবং কথা হচ্ছে যে এই টপিকগুলো খুব ভালো মতন পড়া লাগবে, ঠিক আছে, যত দূর সম্ভব খুব ভালো মতন বুঝে বুঝে পড়া লাগবে। আচ্ছা, তারপরে এখানে আমি আরেকটা জিনিস লিখছি, যেটা হচ্ছে সারসংক্ষেপ অনুশীলনী। তোমরা অলরেডি প্রায় 40 মিনিটের মতো ক্লাস করছো, তাই না। তো এই এতগুলো কথা বললাম, বা সবগুলো টপিক মিলে যতটা গুরুত্বপূর্ণ, ঠিক এটার সমান সমষ্টিগত গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে এই সারসংক্ষেপ এবং অনুশীলনী। কোনো অধ্যায়ের, বিশেষ করে ফিজিক্স এবং কেমিস্ট্রির সারসংক্ষেপ তার থেকেও বেশি ইম্পর্টেন্ট অনুশীলনীতে যেই এমসিকিউগুলো দেওয়া আছে, দরকার হলে এগুলো একাধিক বই থেকে কালেক্ট করবা। এই এমসিকিউগুলো অবশ্যই দেওয়া যাবে না, যেগুলো বাদ দেওয়া যাবে না, যেগুলো তোমার যে অনুশীলনীর তে দেওয়া আছে, ঠিক আছে। তো এই অনুশীলনী এমসিকিউ করবো, সারসংক্ষেপ যেগুলো আছে সেগুলো অবশ্যই পড়বো। অ্যান্ড হচ্ছে আমি এখানে লিখছি মোর প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করতে পারবা এই যে কোনো টপিক সম্পর্কে, তুমি তত বেশি নলেজ গেইন করতে পারবা, ঠিক আছে। সো এই বিশেষ করে এই টপিকগুলোর সাথে সারসংক্ষেপ অনুশীলনীটা আমি বারবার বলতেছি, এই টপিকটুকু একদমই বাদ দেওয়া যাবে না। সো এবার হচ্ছে আমি তোমাদের শুরুতেই বলছিলাম যে এইগুলো টপিকের উপর ভিত্তি করে বিগত বছরে যে কোশ্চেনগুলো মেডিকেল আসছে, এই কোশ্চেনগুলো তোমাদের সাথে আলোচনা করা, সলভ করে দেওয়া, ঠিক আছে। তো এখান থেকে কিছু কিছু কোশ্চেন আমি তুলে ধরছি, হ্যাঁ। আচ্ছা, তারপর আমি এখানে একটু জাস্ট তোমাদের খুঁজে বের করেছি যে আমাদের এই যে বর্ণালী, পরমাণু মডেল কতবার করে আছে। যেমন তড়িৎ চুম্বকের যে বর্ণালী আছে, এই বর্ণালীতে হচ্ছে লাস্ট 5 ইয়ার্সে বিগত 5 বছর ধরে একটানা কোশ্চেন আসছে সেই বর্ণালী অংশটুকু থেকে। পরমাণু মডেল থেকে অলরেডি 3 বার আসছে, কোয়ান্টাম মডেল থেকে অলরেডি ডেন্টালে 3 বার, মেডিকেলে 3 বার, ঠিক আছে। তারপর হচ্ছে পরমাণুর যে মূল কণিকার যেটা কথা বললাম, এবার মডেল হচ্ছে তোমার স্থায়ী এবং কণিকা, এই কণিকাগুলো থেকে বিগত 5-6 বছর ধরে কোশ্চেন ক্রমাগত আসতেছে, হয়তো কোনো একবার বাদছে কিন্তু তারপর ঠিকই আসতেছে। তো এই টপিকগুলো যেগুলো আছে একদমই বাদ দেওয়া যাবে না। তো প্রথমত আমরা বর্ণালী থেকে যে কোশ্চেনগুলো আসছে ওগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখা যাক। বর্ণালী থেকে কোশ্চেন আসছে কি, যে জাল নোট শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহার করা হয় থাকে। অপশনে ছিল এনএমআর, এমআরআই, ডিওটি, ডট, তাই না, অ্যান্ড হচ্ছে আমাদের ইউভি রে। তো অ্যান্সার ছিল আমাদের হচ্ছে ইউভি রে, ঠিক আছে। তাহলে জাল টাকা শনাক্তকরণে বা তোমার আসল হীরা, ঠিক আছে, চেনার জন্য আমরা কোন রে ইউজ করি, হচ্ছে ইউভি রে। তার মানে আমি দেখো অলরেডি বলছি যে আমাদের ইউভি রে বা আইআরে যে ব্যবহারগুলো আছে একদমই বাদ দেওয়া যাবে না। দেন আরেকটা কোশ্চেন ছিল তোমার মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে কি ইউজ করা হয়ে থাকে, কোন পদ্ধতি। ওই এমআরআই সম্পর্কে বললাম না যে এমআরআই এর ব্যবহার বা প্রয়োগ করা লাগবে। তাহলে এই যে মস্তিষ্কের যে টিউমার শনাক্তকরণে, এটাতে হচ্ছে আমাদের এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং,
এই পদ্ধতিটা ইউজ করা হয়, এই কোশ্চেনটাও আসছে। হ্যাঁ, দেন আমাদের আসছে শরীরের ব্যথা উপশমে কোন আইয়ার ব্যবহার করা হয়? ফার আইয়ার, মিডিল আইয়ার, নিয়ার আইয়ার, দেন আইয়ার। তার মানে দেখুন ওই অপশনে যেটা দেওয়া ছিল এগুলোর উপর ভিত্তি করে একটা দেওয়া ছিল যে ইউভি দেওয়া ছিল একটা, হ্যাঁ 4টা অপশনের মধ্যে আমাদের ইউভি দেওয়া ছিল, দেন আমাদের আইয়ার দেওয়া ছিল, ঠিক আছে, এরকম করে। তারপর মাইক্রোওয়েভ, হ্যাঁ, এক্স রে, এগুলো সবগুলো দেওয়া আছে। তো আমাদের শরীরে ব্যথা উপশমে এই আইআর ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমি বুঝতে পারতেছো তোমরা যে এই বর্ণালী থেকে কীভাবে কোশ্চেনগুলো আসে, এবং এইগুলো কোশ্চেন একদম ভেরি রিসেন্ট কোশ্চেন। হ্যাঁ, আমি তোমার এমন না যে ভাইয়া 2000 সালের কোশ্চেন বলতেছি, এই কোশ্চেনগুলো লাস্ট 2-3 বছরে দেখবা যে এই কোশ্চেনগুলো আসছে। সো এই টপিকটুকু একদমই বাদ দেওয়া যাবে না। এইগুলো আমাদের বর্ণালী থেকে বেশ কতগুলো আসছে কোশ্চেন, তার মধ্যে আমি 3টা আলোচনা করলাম। ওকে, আচ্ছা, তারপরে আমাদের দেখো পরমাণু মডেল, ঠিক আছে। পরমাণু মডেল, ইলেকট্রন বিন্যাস, কোয়ান্টাম সংখ্যা, পারমাণবিক ভর অংশটুকু, আইসোটোপ, হ্যাঁ, স্থায়ী মূল কণিকা, এই টপিক কয়েকটা, ঠিক আছে। এই টপিক কয়েকটা ভিত্তি করে বেশ কতগুলো কোশ্চেন আসছে। কোশ্চেন একটু দেখো। প্রথমত আসছে, আমি একবার বলছি তোমাদের যে কার্বনের ইলেকট্রন বিন্যাস, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রন বিন্যাসগুলো অলরেডি আসছে। ওই ইলেকট্রন বিন্যাস অবশ্যই করা লাগবে, 1 থেকে 30 পর্যন্ত যে মৌল দেওয়া আছে সেগুলো। দেন আমাদের অক্সিজেনের প্রোটন সংখ্যা নির্ণয় করো। তাহলে এই অক্সিজেনের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা, তা আলটিমেটলি যদি আমাদের দেওয়া থাকে যে 16, এখানে অক্সিজেন 8, তাহলে এখান থেকে তুমি দেখে বুঝতেই পারছো যে এটা প্রোটন সংখ্যা 8টাই। এমন কথা হচ্ছে এখন এখান থেকে ঘুরে আসতে পারে এমন করে যে সোডিয়াম 2311, সোডিয়ামের প্রোটন সংখ্যা নির্ণয় করো। তুমি বলে যে ও মুখস্থের মতন একটা ব্যাপার চলে আসবে, আমরা খেয়াল করি না অতটা। ও অপশন দেখবা যে দেওয়া আছে 11, অপশন দেওয়া আছে 12, 13, 14, খুট করে ও এটা পাই তাহলে 12। কিন্তু না, তোমার কোশ্চেনের মধ্যে একটু লক্ষ্য করো যাচ্ছে কি সোডিয়ামের প্রোটন সংখ্যা, তো প্রোটন সংখ্যা তো বলে দেওয়া আছে ভাই, তাহলে এটাই অ্যান্সার। তুমি নিউট্রন সংখ্যা কেন বের করতে বলছো? তোমাকে তো নিউট্রন সংখ্যা বের করতে পারেনি, তার মানে এটা কি তুমি পারতা না? পারতা, জাস্ট খালি কি একটু সচেতন না থাকার কারণে। সো এই কোশ্চেনের দিকে অবশ্যই লক্ষ্য রাখবা যে আসলে কোশ্চেনে কি ভালো মতো বলছে সেটা অবশ্যই দেখবা। চাপের কারণে হলে এই ছোট্ট যে জিনিসটুকু এটা ভুল করে ফেলা যায়, ঠিক আছে। আচ্ছা, দেন আমাদের বলছে যে অক্সিজেন আইসোটোপ কয়টা, এটা লাস্ট ইয়ারে আসা কোশ্চেন। আমি এবার বলছি যে তোমার 16, 2, 3, 4 এরকম অপশনগুলো দেওয়া ছিল। অক্সিজেন আইসোটোপ হচ্ছে আমাদের কয়টা? 3টা, 16, 17, 18, এই 3টা হচ্ছে অক্সিজেন আইসোটোপ। দেন একটি আইসোটোপ কোনটা রয়েছে, অর্থাৎ স্থায়ী আইসোটোপ, ঠিক আছে, স্থায়ী আইসোটোপ। আচ্ছা, তাহলে পার্মানেন্ট আইসোটোপের ক্ষেত্রে আমি কী বলছি, অনেকগুলো আমরা জানি যে অনেক মৌলের অনেকগুলো করে আইসোটোপ থাকে, কিন্তু কিছু কিছু মৌলের আছে একটাই আইসোটোপ থাকে। তার মধ্যে একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে অরম। আমি শুরুতেই এই কথাও বলছি, এটাও অলরেডি যে সোডিয়াম অরম এটা আছে স্থায়ী আইসোটোপ দেখা যায়। সো বইয়ে এটা এক জায়গায় দেওয়া আছে, কিন্তু তারপরেও তোমরা লিখে রাখো যদি নিজেরা এখনও খুঁজে না পাও, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো যে সোডিয়াম, এই যে ইলেকট্রন বিন্যাস আবার আসছে। দেন আমাদের আইসোবার, হ্যাঁ, তো আইসোটোপ, আইসোটোন, আইসোবার এখানে দেওয়া ছিল, সংজ্ঞার মধ্যে দেওয়া ছিল যে আইসোবার মানে পুরো সংজ্ঞাটা দেওয়া আছে যে ভর সংখ্যা একই। তাহলে এই ক্ষেত্রে কী বলবো, আইসোটোপ, আইসোটোন, আইসোবার কোনোটিও নয়। তাহলে অ্যান্সার কী হচ্ছে আইসোবার। আমি অলরেডি বলছি যে ভর সংখ্যা সমান, টনের ক্ষেত্রে নিউটন, পরের ক্ষেত্রে হচ্ছে প্রোটন সংখ্যা সমান। ওকে, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, নিকেল, স্ক্যান্ডিয়াম, আয়ন, যেগুলো আয়ন আকারে যেগুলো দেওয়া থাকে, যেমন স্ক্যান্ডিয়াম 3+, কপার 2+, নিকেল 2+, এগুলোর ইলেকট্রন বিন্যাস একটু ভালো মতন করবা, ঠিক আছে। এই আয়ন আকারে ইলেকট্রন বিন্যাস, নর্মাল যে ইলেকট্রন বিন্যাস আছে এগুলো অবশ্যই করা লাগবে। দেন আমাদের দেওয়া আছে যে ক্লোরিন এর ভর 35, প্রোটন এবং নিউট্রন সংখ্যা কত, এগুলো সবগুলোই মেডিকেলে আসা কোশ্চেন, ঠিক আছে। আমি ইম্পর্টেন্ট টপিকগুলো বলতেছি না, আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি যে এই টপিকগুলোর উপর ভিত্তি করে বিগত বছরের কোশ্চেন আসছে। এই টপিকের বাইরে কোনো কোশ্চেন নাই। যেমন ক্লোরিনের ভর, তাহলে ক্লোরিনের ভর দেওয়া আছে 35, বলতেছে এটা প্রোটন এবং নিউট্রন সংখ্যা কত। তাহলে আমরা জানি ক্লোরিন কত, 17 না, তাহলে ক্লোরিনের প্রোটন সংখ্যা কত, 17। আর যদি আমাদের নিউট্রন সংখ্যা বলে তাহলে কি হচ্ছে, তাহলে 18 আর 17 কত, 35 ভর, ঠিক আছে। তাহলে ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, প্রোটন সংখ্যা যে দ্বারা প্রকাশ করা হয়, নিউটনটা তাই আমি বুঝতে পারতেছো। তার মানে এই কোশ্চিনটা একবার মেডিকেল আসছে, ক্লোরিনের ভর 35 দেওয়া আছে, প্রোটন ও নিউট্রন সংখ্যা কত, অবশ্যই এগুলো পারা লাগবে। আচ্ছা, তাহলে এই পরমাণু মডেল, ইলেকট্রন বিন্যাস, কোয়ান্টাম সংখ্যা, পারমাণবিক ভর, নিউট্রন সংখ্যা, দেন আমাদের স্থায়ী অস্থায়ী আইসোটপ, হ্যাঁ, এই টপিকগুলোর উপর ভিত্তি করে যে কোশ্চেনগুলো আসছে রিসেন্ট ইয়ারে, সেই কোশ্চেনগুলো আমি আলোচনা করলাম। বিগত বছরের কোশ্চেন এই অধ্যায় থেকে, এই জায়গা টপিকগুলো থেকে আসছে। দেন আমাদের হচ্ছে দ্রাব্যতা। তো দ্রাব্যতা সম্পর্কে কিন্তু আমি অলরেডি বলছি, তারপরেও কিছু কিছু কোশ্চেন ডিরেক্ট দেয়, নিচের কোনটি অধিক দ্রবণীয়,
নিচের কোনটি কম দ্রবণীয়? এই ধরনের কোশ্চেনগুলা মানে যখন আসে, কী দিয়ে মিলাবো ভাইয়া, কিসের দ্রবণীয়, এটা পারা যায় না। ঠিক আছে, এই যে ভাইয়া কী মানে বলছে কোনটি অধিক দ্রবণীয়, মানে ডিরেক্ট কোশ্চেন, তুমি ভাবি পাবা না যে ওই থিম দিয়ে এই অ্যান্সারটুকু বের করা উচিত। তো অতগুলোর মধ্যে এগুলো প্র্যাকটিসের ব্যাপারে এবং এটা থার্ড চ্যাপ্টারে আলোচনা আছে। তো দ্রাব্যতা থেকে এই টপিকটুকু তোমরা একটু লিখে রাখো যে দ্রাব্যতা বেশি কোনগুলোর ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, এটা সিরিয়ালি এক লাইনের মধ্যে লিখবা, ঠিক আছে। আচ্ছা, এইটা একটা। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে এরকম, যে দেখো আচ্ছা, এখান থেকে কোশ্চেন এরকম যে নিচের কোনটি অধিক দ্রবণীয়। তো তুমি সবসময় হয়তো ভাবলা এটা মনে রাখবো আর এটা মনে রাখবো, এটা বেশি এটা কম, শেষ। সেম জিনিস ভাই, সেম জিনিস। দেখো বেরিলিয়াম আর বেরিয়াম নিয়ে কাহিনী হয়, ঠিক আছে। তো বেরিলিয়াম বেরিয়াম তুমি মনে আছো, তারপর একটা জিনিস লক্ষ্য করো যে এখানে সালফেট SO4 2 মাইনাস হয়, তাই না? তাহলে সালফেট এবং এখানে হচ্ছে হাইড্রোক্সিল যে অংশটুকু আছে। তাহলে দেখো সেম জিনিস যে আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি, এটা কোন গ্রুপ? 2 নম্বরে দেখো যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে তেন আমাদের রাখার হিসাবটুকু আছে, ঠিক আছে, রাখের রেডিয়ামেটুকু বাদ। তাহলে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, আমরা গ্রুপ 2 মনে রাখি। তার মানে এগুলোর সাথে যদি সালফেট হয় তাহলে এখানে আমরা নিয়মে জানাই যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, অর্থাৎ একটা গ্রুপের নিচের দিকে, উপর থেকে নিচের দিকে গেলে এই মৌলগুলো পাই আমরা, দ্বিতীয় গ্রুপ, তাই না? তো এগুলো সাথে সালফেট থাকবে, তাহলে সালফেট থাকলে সবার উপরেরটা বেশি দ্রবণীয়, তারপরটা ওর থেকে কম কিন্তু এটার থেকে আবার বেশি, তারপরটা এটা থেকে এই অংশটুকু থেকে এটার বেশি কিন্তু এটা থেকে এটা কম। তাহলে এইভাবে সালফেট অংশটুকু ঠিক যখন আমরা এখানে হাইড্রোক্সিল অর্থাৎ OH2, ঠিক আছে, এখানে যখন আদ্রসিক এবি বিক্রিয়াটুকু পাবো, তারপর এইটার ক্ষেত্রে হবে জাস্ট উল্টাটা। তাহলে এই সালফেট থাকলে বি এটা সব থেকে বেশি, এবং যখন এখানে OH2 হচ্ছে তখন কি তার উল্টাটুকু। সো এইটা কম্পেয়ার করে একটু মনে রাখো, তোমাদের বইয়ে এটা দেওয়া আছে 2 জায়গায়, বাট সেভাবে আমরা লক্ষ্য করি না, তখন মনে হয় ও বি বা বেরিয়াম বা বেরিলিয়াম ওটাই মনে ছিল, গুলাই ফেলো তোমরা। কিন্তু এই জিনিসটুকু একটু লক্ষ্য করো, যখন আমরা সালফেট পাচ্ছি তখন বেরিলিয়াম, যখন আমরা OH2 তখন হচ্ছে বেরিয়ামের ক্ষেত্রে সব থেকে বেশি। তাহলে এই চারটার মধ্যে এখন তোমার এমনটা যদি প্রথমটা সেটা মনে পাবে, তুমি জাস্ট এই ছন্দটুকু মনে রাখলে পুরোটাই ক্লিয়ার হয়ে যায়, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই ধরনের কোশ্চেন এখান থেকে দ্রাব্যতা থেকে যে প্রথমে আমি আলোচনা করলাম যে সাধারণ কোনো যৌগের দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফল এগুলো বের করতে পারবা, কিন্তু এই যে নিচের কোনটি দ্রাব্যতা বেশি কোনটি দ্রাব্যতা কম, এই যে জিনিসগুলো আছে এগুলো অবশ্যই সেভাবে একটু আলাদা করে দেখা লাগবে। দেন আয়ন শনাক্তকরণ, এখান থেকে অনেক কোশ্চেন আসছে, ঠিক আছে। বিশেষ করে যদি দেখা যায় ডেন্টাল একটু বেশি আসছে যদিও মেডিকেলের থেকে, কিন্তু মেডিকেল ডেন্টাল প্রায় সেমই ধরা হয়, তাই না? তার মানে এই আয়ন যে শনাক্তকরণ আছে এটা অবশ্যই পড়া লাগবে। যেমন আছে যে জিঙ্ক 2+ শনাক্তকরণে কি ইউজ করা হয়? পটাশিয়াম ফেরোসায়ানাইড। যেমন নেসলার বিকারক, নেসলার বিকারকের সংকেত কি? নেসলার বিকারকের সংকেত কি? এটা লাগবে। পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড, ঠিক আছে, এগুলোর সংকেত কোনটা কী কাজে ব্যবহার করা হবে, মানে কোনটা কী বর্ণ দেয়, এগুলো অবশ্যই দেখা লাগবে। এই আয়ন শনাক্তকরণ থেকে প্রায় 3 থেকে 4টা কোশ্চেন আসছে, ওকে। আচ্ছা, দেন আমাদের ক্রোমাটোগ্রাফির দশা কতটা? ক্রোমাটোগ্রাফির দশা ছিল 2টা, একটা স্থির দশা ছিল, একটা চলনশীল দশা ছিল, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের এই টপিকগুলোর উপর বিগত বছর আসা কোশ্চেন। এখন আমি যে কোশ্চেনগুলোর কথা বললাম, যে জায়গাগুলো কথায় প্রত্যেকটা কোশ্চেন তোমরা যদি বিগত বছরের কোশ্চেনগুলো একটু বের করে দেখো এই টপিকের উপর ভিত্তি করে, এবং বাট সাথে এই যে এই সারসংক্ষেপ অনুশীলনী 2017 সালে অনুশীলনী থেকে অনেকগুলো মেডিকেল MCQ দিচ্ছে। সো কমন যে কোশ্চেনগুলো আছে এই কমন কোশ্চেনগুলো একদমই ভুল করা যাবে না। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আমি আবারও একবার রিপিট করি যে আমরা যে কোনো অধ্যায়ের ক্ষেত্রে অবশ্যই যে ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো আগে ফাইন্ড আউট করবো, সেটার দায়িত্ব আমাদের, সেটা নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না। এই টপিকগুলো ভাইয়েরা যেভাবে বললাম এগুলো অবশ্যই তোমাদেরকে মানা লাগবে যদি তোমরা ভালো কোথাও পেতে চাও, চান্স পেতে চাও। তাহলে এই যে টপিকগুলো প্রত্যেকটা শুধু আমার কাছে না, যে কোনো ভাইয়ারা হয়তো ভাইয়ারা তারা অন্যভাবে বলবে যে এই টপিকগুলো যেভাবে যেগুলো না, কিন্তু যেভাবে ক্লাসে করো না কেন সে যদি বলে যে বই নিয়ে বসো অবশ্যই বই নিয়ে বসবে, না হলে হয়তো বই বা খাতা নিয়ে বসবে, কারণ কখন কোন জিনিস লেখা লাগে তোমরা তা বুঝতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। আর মোর প্র্যাকটিস আরেকবার, ঠিক আছে। আচ্ছা, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।